সালামু আলাইকুম। বেসিক এক্সেল ট্রেনিংয়ে আপনাকে স্বাগতম। পুরো ভিডিও জুড়ে রয়েছে আমি মোহাম্মদ শরীফুল ইসলাম। মোট 5টি ভিডিওর মাধ্যমে আমি এক্সেল বেসিক টু অ্যাডভান্স লেভেল পর্যন্ত শেখাবো। চলুন শুরু করি। প্রথম ভিডিও, বেসিক এক্সেল ফাংশন। শুরুতেই আমরা এক্সেল স্ক্রিন পরিচিতিটা দেখব। উপরের দিকে এ বি সি ডি এগুলোকে কলাম বলে, আর বাম পাশে নাম্বারিং 1 2 3 4 এগুলোকে রো বলে। এক্সেলে যতগুলো ঘর রয়েছে প্রত্যেকটিকে একটা সেল বলে। একটি সেল চেনার জন্য আমরা কলাম ও রো এর সাহায্য নিয়ে থাকি। তারপর আমরা দেখব সাম ফাংশনটি। সাম ফাংশন যোগ করার জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয়। আমরা একটা ডিফল্ট ডাটা টেবিল নিয়েছি, এ থেকে কীভাবে যোগ করতে হয় এটা শিখব। প্রথমে আমরা একটা সেলে আমাদের সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দেওয়ার পরে আমরা যে সেলগুলো যোগ করব এর জন্য একটা ফাংশন লিখতে পারি, সূত্র লিখতে পারি, সাম লেখার পরে এখানে কিবোর্ড থেকে ট্যাব চিহ্ন দিলেই আমাদের সূত্রটি ধরে নিবে। আর যে সেলগুলো যোগ করব এই সেলগুলো আমরা সিলেক্ট করতে পারি। সিলেক্ট করে আবার ইন্টার দিলেই আমাদের এই সাম সূত্রটি হয়ে যাবে। দেখেন এই তিনটা সেলের যোগফল 70,000। এটা আমরা সূত্রের মাধ্যমে করলাম। আবার আমরা একটা অটো সাম নামে একটা ফাংশন রয়েছে, এটার মাধ্যমে করতে পারি। আমরা এখানে একটা সমান চিহ্ন এবার দিতে হবে না, তিনটা সেল এভাবে মানে সিলেক্ট করে আমরা যদি এই যে অটো সামের এখানে ক্লিক করি আমাদের যোগফল কিন্তু সঠিক দেখাবে। আরেকটি পদ্ধতি যোগ করা যায়, এটা আমরা যদি একটু দেখি ম্যানুয়াল সিস্টেম। আমরা এখানে সমান চিহ্ন দিয়ে এই যে এই সেল, প্রথম সেল, দ্বিতীয় সেল এবং তৃতীয় সেল যদি প্লাস প্লাস চিহ্ন দিয়ে এন্টার দিলে আমাদের কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। আর প্রত্যেকটা সেল আমরা এভাবে ম্যানুয়াল যোগ না করেও যদি আমরা এখানে কার্সার ধরি দেখা যাবে আমাদের একটা প্লাস চিহ্ন আসে। প্লাস চিহ্নটা এরকম সিলেক্ট করে আমরা ডান দিকে নিলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলগুলো প্রত্যেকটি সেলে চলে যাবে। উপর থেকেও আমরা এই সেলটি যদি আবার এভাবে নিতে চাই, প্লাস চিহ্ন আসলে এটা নিচে নিচে দিয়ে দিব, তাহলে দেখবেন এটা যোগফল হয়ে গেছে। এই শিটটা আপনাকে আমি শেয়ার করব, আর নিচের এগুলো আপনার প্র্যাকটিসের জন্য থাকবে। ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে নক করবেন, আর এই শিটের প্র্যাকটিসটা ভালোভাবে করবেন। এবার আমরা দ্বিতীয় ফাংশনে চলে যাব। দ্বিতীয় ফাংশনটি হচ্ছে সাবস্ট্রাক্ট। বের করার জন্য এই ফাংশনটি ব্যবহার করা হয়। আমরা এবার দেখব সেল থেকে কিভাবে বের করে। উপরে একটা ডিফল্ট ডাটা থেকে আমরা দেখতে পাচ্ছি কলাম, এইখানে এই সেলগুলোতে উপরে টোটাল ডাটা, টোটাল রেভিনিউ দেয়া আছে এবং এই ডাটাগুলোর মধ্যে টোটাল এক্সপেন্ডিচারগুলো দেয়া আছে। আমরা এখানে কিভাবে রেভিনিউ থেকে এক্সপেন্ডিচার যোগ করে প্রফিট এটা দেখব। এখানে একটা সমান চিহ্ন দিব, এই সেল এই সেলটা সিলেক্ট করব, করে এই যে D13 সেলটা সিলেক্ট করে এখানে আমরা একটা মাইনাস চিহ্ন দিয়ে তারপরে হচ্ছে D18 এই সেলটা সিলেক্ট করব, দিলে মানে ওই সেল থেকে এই সেলটা বিয়োগ হবে। আমরা এখানে ইন্টার প্রেস করলেই আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে এইটা। আর আমরা হচ্ছে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা যোগ বিয়োগ না করে আমরা একটা সুন্দর এখান থেকে কার্সার ধরার পরে প্লাস চিহ্ন আসলে এখানে ডিফল্টভাবে আমি এরকম করে টেনে দিলে এগুলো যোগফল হয়ে যাবে। এই প্র্যাকটিসের জন্য আমি দুটো সেল এখানে ফাঁকা করে দিচ্ছি। আপনি অবশ্যই শিটটিতে প্র্যাকটিস করবেন। যদি কোনো সমস্যা আমাকে অবশ্যই নক করবেন, আমি আপনাকে আবার পুনরায় বুঝিয়ে দিব। ধন্যবাদ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। আমরা এবার দেখব মাল্টিপ্লিকেশন। সিম্পল গুণন চিহ্ন দিয়ে এটি গুণন করা হয়। আমরা একটা ডিফল্ট ডাটা নিয়েছি, এইটা আপনার প্র্যাকটিসের জন্য থাকবে। আর আমি এখানে দেখাবো ট্রান্সপোর্ট বিল পার ডে 100 টাকা। একজন ব্যক্তি প্রতিদিন তার গাড়ি ভাড়া বাবদ 100 টাকা পাবে। আমি যদি 5 দিনের এটা গুণন করতে চাই তাহলে আমরা কত টাকা হবে? প্রথম সেলটিকে আমরা ধরে কিবোর্ড থেকে গুণন চিহ্ন প্রেস, স্টার চিহ্ন বা গুণন চিহ্ন প্রেস করে আমরা 5 দিলে এখানে 5 দিনের একদিনে 100 টাকা হলো, 5 দিনে 500 টাকা হবে। দেন আমরা আবার 30 দিনে উনি কত টাকা পাবে? তাহলে ডে যদি 100 টাকা হয়, 30 দিনে আমরা একটা স্টার চিহ্ন দিয়ে এটা 30 দিয়ে গুণন দিয়ে ইন্টার প্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে। উনি প্রতিদিন 100 টাকা করে পাবে, 5 দিনের জন্য পাবে 500 টাকা এবং 30 দিনের জন্য পাবে 3000 টাকা। আমার এই ডিফল্ট ডাটার মধ্যে আপনি যে এখানে একটা আমি মার্ক করে দিয়েছি, এগুলো আপনি পূরণ করবেন। এটা আপনার প্র্যাকটিসের জন্য থাকবে। যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে নক করবেন, আমি পুনরায় আপনাকে বুঝিয়ে দিব। চলুন আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট স্লাইডটা হচ্ছে ডেভিয়েশন। একটি
সেল ডাটাকে অন্য সেল ডাটা দ্বারা ভাগ করা যায়। হ্যাঁ, এইটা আমরা দেখব কিভাবে। আমরা এর আগের স্লাইডে দেখেছি আমাদের নিট প্রফিটগুলো বের হয়েছে। আমি এবার আমার নিট প্রফিট ডিস্ট্রিবিউট উইদিন 4 পার্সন, 4জন ব্যক্তির মাধ্যমে প্রফিটগুলো ভাগ করে দিব। তাহলে কি করতে হবে, আমাকে এই প্রফিটের সেলটাকে সিলেক্ট করতে হবে এবং এখানে একটা স্ল্যাশ চিহ্ন বা ভাগ চিহ্ন দিতে হবে। যেহেতু 4জন ব্যক্তিকে ভাগ করে দিব, আমরা এখানে 4 দিয়ে ভাগ করলেই 4জন ব্যক্তি 1,26,250 টাকা করে পাবে। এখন আমরা যদি এটা প্রত্যেকটা সেলেই এটা নিতে চাই, তাহলে এখানে কার্সর ধরলে একটা প্লাস চিহ্ন আসবে। প্লাস চিহ্নকে আমরা যদি ডান দিকে এরকম মুভ করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের প্রত্যেকটা সেলেই এরকম সমান সমান 4 ভাগ হয়ে যাচ্ছে। আমি প্রথম সেলটাতে রাখবো আর দ্বিতীয় সেলগুলো অমিট করে দিচ্ছি। আপনি চাইলে এটা প্র্যাকটিস করতে পারেন। আর আপনার কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে নক করবেন, আমি আবার আপনাকে বুঝিয়ে দিব। ধন্যবাদ। এর পরবর্তী স্লাইডে আমরা দেখব অ্যাভারেজ কীভাবে বের করতে হয়। আমরা অ্যাভারেজ স্লাইডটাকে দেখি। গড় বের করার জন্য অ্যাভারেজ ফাংশনটি ব্যবহার করা হয়। আমরা গড় বিভিন্নভাবে বের করতে পারি, কিন্তু অ্যাভারেজ সূত্রের মাধ্যমে আমরা বের করব। আরও কয়েকটি পদ্ধতি দেখব। আমরা একটা ডিফল্ট ডাটা নিয়েছি, এই ডাটার মধ্যে থেকে আমরা মানে কোনো অ্যাভারেজ দিয়ে দিচ্ছি। এটা আমাদের নিচেরটা হচ্ছে অ্যাভারেজটা আমরা নিব। নিয়ে এইগুলো সেলগুলো এখানে যোগ করব। সেলগুলো সিলেক্ট করে আমরা ইন্টারপ্রেস করলে দেখেন আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসছে। টোটাল 6টি সেল রয়েছে। আমরা যদি এই যোগফলকে 6 দ্বারা ভাগ করি, তাহলে কিন্তু আমাদের একটা অ্যাভারেজ শো করবে। আমরা 6 দিয়ে ভাগ করলাম, তার মানে আমাদের অ্যাভারেজটা ঠিক আছে। আর নিচের এই যে মানে ডিফল্ট যেগুলো রয়েছে, এগুলো আপনার প্র্যাকটিসের জন্য দেওয়া থাকবে। আপনারা অবশ্যই এটাকে প্র্যাকটিস করবেন এবং কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই নক করবেন। ধন্যবাদ। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডটি হচ্ছে পার্সেন্টেজ। শতকরা হিসেবে প্রকাশ করার জন্য সরাসরি কিবোর্ড থেকে পার্সেন্টেজ চিহ্ন অথবা Shift+5 চেপে এর কাজ করা যায়। আমরা একটা ডিফল্ট ডাটা নিয়েছি, এই ডাটার একটা পার্সেন্টেজ এখানে বের করে দেখাবো। আমরা যদি এখানে ট্যাক্স ধরি, নিট প্রফিট বিফোর ট্যাক্সের আমরা কত টাকা হবে, যদি আমরা নিট প্রফিটের 5% ট্যাক্স তাহলে কত টাকা হবে, এটা আমরা ইজিলি বের করতে পারি। এখানে এসে আমরা প্রথম সেটাকে সিলেক্ট করব, তারপরে কিবোর্ড থেকে স্টার চিহ্ন প্রেস করব গুণন করার জন্য। তারপরে আমরা একটা 5 দিব, 5% দিব। ওখানে বলাই ছিল কিবোর্ড থেকে মানে পার্সেন্টেজ চিহ্ন চাপতে হবে। আমরা কিবোর্ড থেকে পার্সেন্টেজটা দিয়ে দিলাম। পার্সেন্টেজটা দেওয়ার পরে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসলো। এবার যদি আমরা পুরো সেলগুলোই মানে পার্সেন্টেজ বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, ওই সেলের উপরে মাউসটা ধরে কার্সরে যখন প্লাস চিহ্ন আসবে, এভাবে ডান দিকে মুভ করলে পুরো সেলগুলো আমার সেম পার্সেন্টেজ হয়ে যাবে। নিচের সেলগুলো রয়েছে আপনার প্র্যাকটিসের জন্য। ফাইলটি আপনাকে শেয়ার করা হবে, আপনি অবশ্যই এটা প্র্যাকটিস করবেন। যদি কোনো অসুবিধা হয় আমার সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ। আমরা নেক্সট স্লাইডে চলে যাব। নেক্সট স্লাইডটি হচ্ছে ম্যাক্স। কতগুলো সংখ্যা থেকে বড় সংখ্যাটি বের করার জন্য এই সূত্রটি ব্যবহার করা হয়। আমরা একটা ডিফল্ট ডাটা নিয়েছি, এই ডাটা থেকে আমরা এখানে সর্বোচ্চ বড় সংখ্যাটি বের করব। বড় সংখ্যাটি আমরা এমনি দেখতে পাচ্ছি যে 6,68,430, এটা আমরা একটু মার্ক করি। মার্ক করার পরে আমরা দেখেন আমরা একটা সূত্র লিখি, এখানে একটা সূত্র লিখব ম্যাক্স। সেলে গিয়ে সমান চিহ্ন দিয়ে ম্যাক্স লিখলেই আমাদের যে কাঙ্ক্ষিত ম্যাক্সটি চলে আসবে। তো ম্যাক্সে আমরা এখানে ট্যাব দিলেই সূত্রটি ধরে নেবে। আমরা সবগুলো মানে সেলগুলো যদি আমরা সিলেক্ট করে ইন্টারপ্রেস করি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল চলে আসবে। দেখেন সর্বোচ্চ এখানে 6,68,430 রয়েছে ম্যাক্সিমাম ভ্যালুটা। আমরা যদি একটু চেঞ্জ করি, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু দেখেন এটা বর্তমানে এটা আছে। তাহলে এখানে যদি আমরা 3000 দিই, তাহলে ম্যাক্স ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। অবশ্যই এটা ধরে নিবে। আমি এখানে এই যে মার্ক করাগুলো আপনাকে হচ্ছে দিয়ে দিচ্ছি। এখন এগুলো আবার মার্ক করে দিচ্ছি পুনরায়। আপনি কি করবেন, এই ভিতরের ডাটাগুলো চেঞ্জ করবেন। আমি সূত্রটাও তুলে দিব, সূত্রটা থাকবে। ভিতরের সেলগুলো দিয়ে আপনি একটু ডাটাগুলো চেঞ্জ করে আপনি এখান থেকে প্র্যাকটিস করবেন ম্যাক্সিমাম বের করার জন্য। প্র্যাকটিস করতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাকে বুঝিয়ে দিব। ধন্যবাদ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাচ্ছি। এখানে হচ্ছে মিন।
কতগুলো সংখ্যা থেকে ছোট সংখ্যাটি বের করার জন্য এটা ব্যবহার করা হয়। আমরা একটা ডিফল্ট ডাটা টেবিল নিয়েছি, এখান থেকে আমরা সব ছোট সংখ্যাটি বের করব। সেম ম্যাক্স আর মিন সেম, একটা বড় সংখ্যা আসবে, একটা ছোট সংখ্যা আসবে। আমরা প্রথমে এখানে একটা সেলকে সিলেক্ট করে এখানে প্লাস চিহ্ন দিয়ে মিন, কিবোর্ড থেকে মিন সূত্রটি লিখলে এখানে আমরা ট্যাব প্রেস করলেই ফাংশনটি চলে আসবে। আমরা টোটাল ডাটাটাকে সিলেক্ট করার পরে আমরা যদি ট্যাব অথবা এন্টার প্রেস করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসবে। এখানে সবচেয়ে ছোট সংখ্যাটি 545। যদি আমরা একটু টেস্ট করি, যদি এর চেয়ে ছোট সংখ্যা দেই তাহলে আমাদের ডাটাটা কি হবে। যদি আমি এখানে 100 প্রেস করি তাহলে দেখেন এখানে আমাদের সবচেয়ে ছোট সংখ্যাটি আসবে 100। আমি প্র্যাকটিস করার জন্য আপনাকে এই আরও কিছু হলুদ মার্ক করে দিচ্ছি এবং আপনি ভিতরে ডাটাগুলো চেঞ্জ করে আপনার এই সূত্রটি প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করতে কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে নক করবেন। ধন্যবাদ। আমরা পরবর্তী স্লাইডে চলে যাব। কাউন্ট। কোন একটি রেঞ্জ থেকে কতগুলো নাম্বার আছে তা কাউন্ট করার জন্য এটি ব্যবহার করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের একটা ডাটা টেবিল, ডিফল্ট ডাটা টেবিল রয়েছে। এই ডাটাগুলোতে টোটাল সেলের সংখ্যা রয়েছে 7। আমরা এই 7টাই বের করব। এখন আমরা এটা সূত্রের মাধ্যমে ব্যবহার করব। এখানে কাউন্ট লিখব, সমান চিহ্ন দিয়ে কাউন্ট লিখলে আমাদের কাউন্ট চলে আসবে। তখন আমরা এই পুরো সেলগুলো সিলেক্ট করব। সেলগুলো সিলেক্ট করার পর ট্যাব চিহ্ন দিব। ট্যাব চিহ্ন দিলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা চলে আসবে 7। আচ্ছা, আমরা যদি এখন ডিফল্ট হিসেবে আরও কিছু ডাটা মানে সেল এখানে অ্যাড করি তাহলে দেখেন আমাদের কিন্তু সেল সংখ্যা অবশ্যই বাড়বে। সেল সংখ্যা কি হয়ে গেল? সেল সংখ্যা আমাদের 9 ছিল, মানে 9 হয়ে গেল। আগে ছিল 7, এখন হইল 9। আপনারা এই দুইটা হলুদ মার্কিং কি করবেন, এইটা হচ্ছে এই কাউন্টটা প্র্যাকটিস করবেন। প্রয়োজনে আপনি এই ডাটাগুলো ইনসার্ট করবেন। এখানে সেল বা এখানে কলামগুলো ইনসার্ট করতে পারেন। কলাম ইনসার্ট করার জন্য আমরা প্রথমে এই যে কলামগুলোকে সিলেক্ট করব, তারপর রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে ইনসার্ট আসবে। ইনসার্টে ক্লিক করলে নতুনভাবে ইনসার্ট হয়ে যাবে। আমরা তখন আমাদের এই ডাটাটা একটু ভ্যালুটা চেঞ্জ হবে। আরোভাবে আমরা ইনসার্ট করতে পারি। এখানে সিলেক্ট করে উপরে যে রিবনের দিকে দেখা যাচ্ছে ইনসার্ট লেখা আছে, এই ইনসার্টে যতবার ক্লিক করবে এখানে ইনসার্ট হবে। এবং যদি আমরা ইনসার্ট ডিলিট করতে চাই, এই যে ডিলিট বাটনে প্রেস করলে আমাদের এগুলো ডিলিট হতে থাকবে। ধন্যবাদ। আমরা এখানে শিখলাম কাউন্ট, ইনসার্ট করা এবং ইনসার্ট কিভাবে ডিলিট করতে হয়। আপনি এটা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিস করে আমাকে হোমওয়ার্ক গুলো করে দিবেন। যদি কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাকে পুনরায় হেল্প করব। ধন্যবাদ। এবার এক্সেলের সবচেয়ে একটি গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা আমরা ফর্মুলাতে যাব, সেটা হচ্ছে ইফ। কোনো কন্ডিশনের উপর নির্ভর করে কোন রেজাল্ট প্রদান করা হবে তা নির্ণয় করার জন্য ইফ ফাংশনটি ব্যবহার করা হয়। এটা সুন্দর একটা কথা বলছে, কোনো কন্ডিশনের উপর নির্ভর করে কোনো একটি রেজাল্ট প্রদান করা হবে তা নির্ণয় করার জন্য এই ফাংশনটি ব্যবহার করা যায়। চলুন আমরা ফাংশনটি দেখি। এই ফাংশনটি 3টি পার্ট থাকে। একটি লজিক বা শর্ত, লজিক সঠিক হলে কি হবে এবং লজিক সঠিক না হলে কি হবে। আর আমরা ইফের সূত্রটি দিয়ে দিচ্ছি, লজিক্যাল টেস্ট ভ্যালু ইফ ট্রু, ভ্যালু ইফ ফলস। এটা আমরা দেখব। প্রথম এক্সাম্পলে আমরা যাই। প্রথম এক্সাম্পলে আমরা গেলে আমরা একটা ডিফল্ট ডাটা নিয়েছি। এখানে একটা সেলসম্যানের ক্যালকুলেশন থাকবে। সেলসম্যান হু সেল মোর দেন 2.5 লাখ উইল বি গিভেন এ কমিশন অফ 5,000 টাকা। এখানে বলা হচ্ছে কোনো সেলসম্যান যদি 2,50,000-এর উপরে বিক্রি করতে পারে, সে অতিরিক্ত হিসেবে 5,000 টাকা কি পাবে? কমিশন পাবে। তাহলে আমরা দেখি এখানে অনেকগুলো ডাটা রয়েছে, কিছু 2,000 মানে 2,50,000-এর উপরে, কিছু নিচে। আচ্ছা, আমরা এগুলো হচ্ছে অমিট করে দিয়ে এখানে আমরা একটা সমান চিহ্ন দিব। সমান চিহ্ন দিয়ে আমরা ইফ এই ফাংশনটি লেখার চেষ্টা করব। এটা ইফ লিখলে আমাদের দেখেন যে আমরা যেটা পড়ে আসলাম লজিক টেস্ট ইফ ভ্যালু ট্রু অর ভ্যালু ফলস হলে কি হবে। আমরা লজিক টেস্ট হিসাবে আমরা এই সেলটাকে সিলেক্ট করব। প্রথমে সেলটা সিলেক্ট করে আমরা বলছি যে এটার উপরে 2,50,000-এর উপরে, তাহলে এটা আমরা গেটের চিহ্ন দিব বড়। এটার 2,50,000-এর উপরে হইতে হবে। এখানে আবার ওই নাম্বারটা বসাবো যে আমরা কত হাজার টাকার উপরে হলে ওনাকে কমিশন দিতে চাচ্ছি। তো 2,50,000 টাকার উপরে বিক্রি করলে কমিশনটা দিব। দেন আমরা লিখব কত টাকা কমিশন পাবে। ও কমিশন পাবে হচ্ছে 5,000 টাকা।
এবার আমরা আবার একটা কমা চিহ্ন দিয়ে এবার যদি ফলস হয় তাহলে কি হবে, যদি 2,50,000-এর নিচে চলে আসে তাহলে কি হবে, অবশ্যই তাহলে কি হবে, সে টাকা পাবে না, মানে 0 টাকা পাবে। এখানে আমরা ট্যাব অথবা ইন্টার প্রেস করলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি চলে আসবে। এখন আমরা দেখতে পাচ্ছি 2,45,000 টাকা উনি বিক্রি করেছে, তার মানে উনি কমিশন পাবে না। এখন আমরা টোটালি এভাবে যদি আমরা নিচের দিকে করে দিই, দেখেন উনি কিন্তু এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে টাকাগুলো পাচ্ছে। হ্যাঁ, আমরা যদি একটা সেল এভাবে সিলেক্ট করে আপনাকে দেখাই যে এখানে 1,58,900 টাকা রয়েছে, উনি 0 টাকা পাচ্ছে, এইটা আমরা যদি ডিফল্টভাবে একটু দেখি যে উনি এইটা যদি আমরা 3 লাখ করে দিই তাহলে কিন্তু আমাদের উনি 5,000 টাকা পাচ্ছে। হ্যাঁ, 5,000 টাকা পাচ্ছে, তার মানে আমাদের এই সূত্রটি ঠিক রয়েছে। আমি এই সবগুলো অমিট করে দিয়ে এবং হলুদ মার্ক করে দিচ্ছি, আপনাকে এটা প্র্যাকটিস করতে হবে। আর প্র্যাকটিসের জন্য এই সেলগুলো ফাঁকা থাকবে। যদি আপনার কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে নক করবেন, আমি আপনাকে হেল্প করব এইটা করার জন্য। এবার আমরা এক্সাম্পল 2-তে যাব। এক্সাম্পল 2-তে ওই সেম ঘটনাই থাকবে। এটা আমরা একটা ডিফল্ট ডাটা নিয়েছি, এখানে এক্সাম্পল হিসেবে বলছি ওয়ার্কার গেট পারফরমেন্স বোনাস হু অ্যাচিভ এ ওয়েজেস অ্যাবভ 4,500 উইল বি চুজেন। এখানে বলা হচ্ছে যে ওয়ার্কারটা 4,500 টাকার বেশি কাজ করবে সেই পারফরমেন্স বোনাসের জন্য কি হবে, এলিজেবল হবে বা সেই পাবে। এখানে আমরা আমাদের ইয়াস, ও যারা পাবে তাকে আমরা ইয়াস বলবো। আর ওইটার মধ্যেই যদি আমরা কোনো টাকা দিতাম তাহলে কিন্তু এখানে টাকা আসতো। হ্যাঁ, আমরা যেহেতু টাকা দিই নাই, ইয়াস আর নো একটা কমেন্টস করবো এখানে, এই জন্য আমরা কি করছি, এটাকে আমরা হচ্ছে কোনো টাকার পরিমাণ রাখি নাই। আপনি চাইলে কিন্তু টাকার পরিমাণও দিতে পারেন, আমি এখানে দুইটাই দেখাবো যে টাকা এবং ইয়েস কিভাবে। আচ্ছা, আমরা মানে এভাবে এখানে একটা সূত্র লিখবো, এখানে ইফ লিখবো, ইফ লিখে আমরা সূত্রটাকে ধরে ফেলবো। তারপর লজিক টেস্টের জন্য আমরা হচ্ছে সি কে সিলেক্ট করব, সি কে সিলেক্ট করার পরে এখানে আমরা একটা গেটের চিহ্ন দিব। আমরা বলছি কত টাকা, তাহলে আমরা এখানে 4,500 টাকা মিনিমাম পেতে হবে তাকে। 4,500 টাকা পাইলে সে ওই এলিজিবল হবে। এখানে আমরা ডাবল কোটেশন দিয়ে ভিতরে আমরা ইয়াস লিখব, ডাবল কোটেশন দিয়ে ভিতরে আমরা হচ্ছে ইয়াস ইয়াস লিখব। তারপরে এখানে আমরা আরেকটা কি দিব, আমরা হচ্ছে এরকম একটা কমা দিব, তারপরে আবার ডাবল কোটেশন দিব। ডাবল কোটেশন দেওয়ার পরে এখানে আমরা নো লিখব যে সে পাবে না। এবার আমরা ইন্টার প্রেস করলেই দেখেন আমাদের কাঙ্ক্ষিত এই টাকাটা পাবে। ইয়াস, বরাবরের মতোই আমরা এখানে মাউসটা ধরে যখন মাউসটা এই সেলের উপর রাখবে এরকম একটি প্লাস চিহ্ন আসবে, নিচের দিকে আমরা এগুলো সমানভাবে টেনে দিলে সবগুলোই হয়ে যাবে। দেখেন আমি আরেকটা বিষয় আপনাকে দেখাচ্ছি যে এখানে আমরা নো পেয়েছি। যদি আমরা এখানে নোকে মানে ইয়েস বলি, আপনার 45,10 যদি উনি মানে আমাদের ওয়েজেস পায় তাহলে কিন্তু ইনি এলিজিবল হচ্ছে। আর যদি না পাচ্ছে তো উনি পাচ্ছে না, মানে এই পার্টনার বোনাসটা পাবে না। আমি সবগুলো এরকম সেলগুলো মুছে দিচ্ছি, দিয়ে আপনাকে এটা হোমওয়ার্ক হিসেবে দিচ্ছি, অবশ্যই বাসা প্র্যাকটিস করবেন। আর বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে নক করবেন, আমি পুনরায় আপনাকে এগুলো বুঝিয়ে দিব। এরপরে আমরা দেখব এই স্লাইডগুলো আমাদের মোটামুটি শেষ। আমরা এখন দেখব হচ্ছে এক্সেলের কিছু শর্টকাট। এখানে এক্সেলের মোটামুটি 31টা শর্টকাট রয়েছে, এগুলো আপনাকে একটু পড়তে হবে এবং মনে রাখতে হবে। প্রয়োজনে আপনি এখানে প্রিন্ট করে আপনার সামনে রাখতে পারেন অথবা আপনার ডায়েরিতেও লিখে রাখতে পারেন। এখানে মানে এটা আমি পড়বো না, কারণ এখানে পড়ার দরকার নেই, আপনি এটা পড়লেই বুঝতে পারবেন। আর এই পাশে আমি আরেকটা প্র্যাকটিস শিট দিচ্ছি, এই প্র্যাকটিস শিটটাও আপনাকে হোমওয়ার্ক হিসেবে থাকবে। আপনি আমার এই ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওটার মধ্যে এখান থেকে যোগ বিয়োগ ভাগ, এখানে নিট পে স্যালারি একটা মানে ডিফল্ট ডাটা রয়েছে, এগুলো করবেন। আর এইটা পরিপূর্ণভাবে ফিল আপ করবেন। যদি এইটা ফিল আপ করতে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে নক করবেন। ধন্যবাদ। আজকের ভিডিও এ পর্যন্তই থাকবে, এরপর নেক্সট ভিডিও আমাদের আসবে। এ পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ধন্যবাদ সবাইকে।